ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। ফাইবার বা আঁশ বা তন্তু উৎপাদনকারী ফসল হিসেবে পাট পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এই পাট চাষ নিয়ে আজকে আলোচনা করব আমরা এই অনুষ্ঠানে। বক্তা শ্রী প্রসেনজিৎ দে, সহকৃষি অধিকর্তা মৃত্তিকা সংরক্ষণ, সিউড়ি। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই পাট চাষ সংক্রান্ত আমাদের আলোচনা করার আগেই যে প্রশ্নটা সবসময় উঠে আসবে সেটা হচ্ছে পাট মূলত কয় প্রকার এবং কি কি, মানে জাতগুলো কি কি, সেই বিষয়ে যদি আমাদের বলেন। দেখুন, পাট চাষের মধ্যে আমরা মূলত হচ্ছে 3 প্রকারের চাষ করে থাকি। এক হচ্ছে মিঠা পাট, 2 হচ্ছে তিতা পাট, 3 নম্বর হচ্ছে আমরা শাক হিসেবে যে পাট শাক খেয়ে থাকি সেটা। কিন্তু পাট চাষ হিসেবে আমরা যেটাকে ব্যাপক হারে বলি তার মধ্যে মিঠা পাট এবং তিতা পাটটাই হচ্ছে প্রচলিত। মিঠা পাট যেটা আমরা কর্কোরাস ওলিটোরিয়াস যে প্রজাতিটা, তার অনেকগুলো জাত আছে, যেমন চৈতালি তোষা, বৈশাখী তোষা, বাসুদেব, নবীন, এইগুলো। আর তিতা পাট বা কর্কোরাস ক্যাপসুলারিস যেটা, সেখানে সোনালি, সবুজ সোনা, শ্যামলী, পদ্মা, এইসব জাতগুলো আছে। তবে পাট চাষের ক্ষেত্রে আমরা কতকগুলো জিনিস লক্ষ্য করি যে পাট ফসলটি হচ্ছে 80-8-0 এই কথাটার সঙ্গে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা হলো, পাট চাষ করতে গিয়ে আমাদের প্রথম থেকেই দেখতে হবে যে বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প 80% আছে কি না, বায়ুতে বা মাটিতে যে রসের পরিমাণ সেটা ওই রকম আছে কি না, তাপমাত্রা 80 ডিগ্রি ফারেনহাইট আছে কি না। আর পাট চাষের ক্ষেত্রে কম করে 80 দিন না হলে পাট ফসলটা আমরা চয়ন করতে পারবো না। আচ্ছা, ওই 80টা ওই জন্য আপনি বলছেন ওই হিসেবে পাটের সঙ্গে 80 কথাটা খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আরেকটা জিনিস বলে দিই এর সঙ্গে, আমাদের যে তন্তু বা আঁশ বা ফাইবার যে সমস্ত ফসলগুলো আছে, পাটটা হচ্ছে স্টেম বা ছাল থেকে তৈরি হয়। এছাড়াও পাতার থেকে ফাইবার তৈরি হয়, যেমন শিশল বা আনারস, আর বীজ থেকে হচ্ছে তুলো। পাট ছাড়াও স্টেম বা ছাল থেকে যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে শন, মেস্তা। তার মধ্যে এই যতগুলো ফসল আছে, তার যতগুলো আঁশ বা তন্তুর ফসল আছে, তার মধ্যে পাট একদিকে আর তুলো, এই দুটো হচ্ছে ভারতবর্ষের মধ্যে তন্তুজাত ফসল হিসেবে বিশেষভাবে চিহ্নিত হয়েছে। আচ্ছা আচ্ছা, এই পাট চাষের জন্য কি ধরনের মাটি প্রয়োজন? পাট চাষের জন্য মূলত বেলে দোআঁশ বা পলি দোআঁশ মাটি হলে খুব ভালো হয়, এবং পাটের বীজ যেহেতু খুবই ছোট, সেই জন্য জমিটা চাষময় করে জমির মাটি খুব ঝুরঝুরে দরকার হয়, না হলে বীজটা অঙ্কুর হতে বা গাছ হতে দেরি হয়, সময় লাগবে। আচ্ছা, এই বীজের হার কতটা হওয়া উচিত বা বীজ শোধন, বপন, এইগুলো এই সম্পর্কে যদি একটু কৃষক বন্ধুদের বলেন আপনি। বীজের হার পাটের ক্ষেত্রে দুরকমভাবে লাগানো যেতে পারে। এক হচ্ছে সরাসরি জমি তৈরি করে বীজ ছিটিয়ে দেওয়া, আরেকটা হচ্ছে লাইন সোয়িং করা। বীজ ছিটিয়ে দেওয়ার প্রবণতাটা আমাদের কৃষক ভাইদের বেশিরভাগ আছে। লাইনে বা সারিতে লাগানোর প্রবণতাটা তুলনামূলকভাবে কম, কিন্তু সারিতে লাগালে বেশি লাভবান হবেন কৃষকরা। তিতা পাটের ক্ষেত্রে যদি আমরা সারিতে লাগাই তাহলে 4 কেজি বীজ প্রতি হেক্টর বা প্রতি বিঘার জন্য, 6 কেজি বীজ প্রতি বিঘাতে লাগবে হচ্ছে যদি আমরা ছিটিয়ে বুনি। মিঠা পাটের ক্ষেত্রে 6 কেজি বীজ লাগবে হচ্ছে লাইনে লাগানোর জন্য বা সারিতে লাগানোর জন্য, আর 8 কেজি মতো বীজ লাগবে ছড়িয়ে বোনার জন্য। পাটের সিড ড্রিল যেমন আছে, সঙ্গে ট্রাক্টর বা কোনো যন্ত্র যেটা টেনে নিয়ে যাবে, তার পেছনে একটা যন্ত্র বসানো আছে যেখানে হচ্ছে নির্দিষ্ট দূরত্বে পাটের বীজগুলো পড়তে পড়তে যাবে। তার মাধ্যম দিয়েও একসঙ্গে 10 থেকে 15টা লাইনে পাটের বীজ নির্দিষ্ট দূরত্বে পড়তে পড়তে যাবে। প্রায় যেখানে সারি থেকে সারির দূরত্ব থাকবে 20 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে প্রায় 10 সেন্টিমিটার। এই দূরত্বটা যদি বজায় থাকে তাহলে পাটের ফলন বা ফসলটা ভালোভাবে আমরা পেতে পারি। আচ্ছা, এই পাট চাষের ক্ষেত্রে মানে গাছের পরিচর্যাটা কিরকম হওয়া উচিত?
মানে এখানে রোগ পোকা ইত্যাদি সবকিছু থেকে কিভাবে চাষিরা মুক্তি পাবেন? প্রথমেই হচ্ছে পাটের যখন আমরা লাগাচ্ছি তখন বীজটাকে আগে বীজ শোধন করে নেওয়াটা উচিত। যে কোনো বীজের ক্ষেত্রে সেখানে টিকাকরণ অবশ্যই দরকার। সেখানে থাইরাম বা আমাদের ব্যাভিস্টিন এই দিয়ে আমরা বীজ শোধন করে নিতে পারি। এরপরে পাট লাগানোর 10 থেকে 15 দিনের মাথায় প্রথম হাত নিড়ানি বা নিড়ানির কাজ করতে হয় এবং চারা পাতলা করে দিতে হয়। আবার ঠিক 30 থেকে 35 দিনের মাথায় বা 10 থেকে 15 দিন, প্রথম নিড়ানির ঠিক 10 থেকে 15 দিনের মাথায় আরেকটা নিড়ানি দিয়ে আগাছা তুলতে হয়। সঙ্গে হচ্ছে গাছ পাতলা করতে হয়, যার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতি বর্গ মিটারে 50 থেকে 55টার বেশি যাতে গাছ না থাকে। আচ্ছা, এটা নিড়ানির কাজে গেল। এই নিড়ানিটা আমরা হাত নিড়ানি যদি করি ভালো, তাতে হচ্ছে দুটো কাজ হবে। এক হলো হচ্ছে আমার ঘাস তোলা হলো, সঙ্গে হলো যে সেখানে মাটিটা খুশে দেওয়া হলো, ফলে হচ্ছে গাছটা বাড়তে সুযোগ পেল। এক্ষেত্রে আমরা রাসায়নিকভাবে আগাছানাশকও ব্যবহার করতে পারি। বর্তমানে তরগা সুপার বলে যে আগাছানাশকটি বেরিয়েছে সেটাকে ব্যবহার করলে অনেক আগাছাই নষ্ট করা যেতে পারে। যখন লাগানো হলো ঠিক তার কিছুদিন পর, অর্থাৎ 30 থেকে 35 দিনের মাথায় দেখা যায় হয়তো তাপমাত্রা বেড়ে গেল, মাটিতে রসের পরিমাণ কম। সেই অবস্থায় 1% বা 2%, অর্থাৎ হচ্ছে 100 লিটার জলে 100 গ্রাম বা 1 কেজি বা 2 কেজি মতো ইউরিয়া গুলে যদি আমরা স্প্রে করি তাহলে দুটো কাজ করবে। একটা হচ্ছে পাতায় সরাসরি নাইট্রোজেন জাতীয় খাবার যোগান দিচ্ছে, সঙ্গে হচ্ছে সেই সময় যেহেতু রৌদ্রের তাপমাত্রাটা বেশি থাকে, দিনের বেলায় দেখা যায় দুপুরের দিকে পাটের ডগাগুলো ঝুঁকে যায় বা নুয়ে পড়ে। জলের ঘাটতি থাকার জন্য এই বাইরের থেকে স্প্রে করলে গাছগুলো আবার চাঙ্গা হয়ে যায় এবং গাছ বেশ সজীব হয়। এটা এই পাট কাটার ব্যাপারে একটু বলুন এবং এর ফলন কিভাবে, পচন পদ্ধতি, যে পাট থেকে মানে যেটা মানে পরে যে প্রসেসগুলো সেইগুলো। পাট কাটার ক্ষেত্রে হচ্ছে যে পাট মোটামুটি 80 দিন পেরিয়ে যাওয়ার পর, আমি 80-র কথাটা বলেছি, 80 দিন না হলে ফাইবারটা ঠিকঠাক তৈরি হয় না। পাট কাটতে গেলে মোটামুটি 105 থেকে 135 দিন বয়সের পাট হলে খুব উপযুক্ত। 120 দিন বয়সে কাটাটা হচ্ছে খুবই বাঞ্ছনীয়। তারপরে যত দিন যাবে পাটের ফাইবারের স্ট্রেংথ বা লাক্সচার বা টেক্সচার এগুলো ক্রমশ নষ্ট হয় বা মোটা হয়ে যাবে। আর 105 থেকে 135 দিনের মধ্যে যদি কাটা হয় তাহলে খুব গুড কোয়ালিটি পাওয়া যায়। ভালো সময় ওইটাই হচ্ছে 120 দিন বয়সে। আচ্ছা, সেই রকম দেখে পাটটাকে কাটতে হবে। গাছের গোড়ার থেকে কেটে সেই গাছগুলোকে এক জায়গায় বান্ডিল করে সোজা করে দাঁড় করে রাখতে হবে 2 থেকে 3 দিন, যাতে হচ্ছে পাতাগুলো ঝরে যায়। 2 থেকে 3 দিন পর সেইগুলোকে, বান্ডিলগুলোকে সরিয়ে নিয়ে এসে পাতাগুলো ঝরে যাওয়ার পর কাছাকাছি যে জল আছে, পরিশ্রুত জলের যে জায়গা আছে, যেখানে জল বয়ে যাচ্ছে সেই রকম জায়গা পছন্দ করে এই পাটের যে বান্ডিল বা আটিগুলো সেগুলোকে জাগ দিতে হবে। জাগ দেওয়ার আগে ঠিক করতে হবে হচ্ছে সেই জায়গায় মোটামুটি প্রথম যে স্তরটা হবে সেখানে হচ্ছে একদিকে গোড়াগুলো থাকলো, একদিকে ডোগাটা থাকলো। দ্বিতীয় স্তরে হচ্ছে পূর্ববর্তী স্তরে যেখানে গোড়াগুলো ছিল সেই দিকে হচ্ছে ডগার দিক রেখে উল্টো দিকে রাখতে হবে। এবং এরপরে এর ওপরে মোটামুটি পাথর বা অন্য কিছু জিনিস দিয়ে চাপা দেওয়ার দরকার হয়, কারণ জলের উপরে নইলে ভেসে যাবে। তো চাপা দিতে গেলে কচুরিপানা বা জলজ যে সমস্ত আমাদের উদ্ভিদ আছে সেইগুলো, তাল বা নারকেলের কাঠ যদি ওর উপর দিয়ে চাপা দেওয়া হয় খুব ভালো। কিন্তু কখনোই উচিত নয় কলা গাছের বা হচ্ছে মাটি দিয়ে চাপা দেওয়া, তাহলে পাটের গুণগত মান বা পচন ক্ষমতাটা বা পচে যাওয়ার পর যে অংশটা সেটার কোয়ালিটিটা এবং রংটা নষ্ট হয়ে যায়। যদি ধনচে বা শন বা মেস্তার গাছ ওই প্রতি বান্ডিলে একটা কি দুটো করে গাছ ঢুকিয়ে দেওয়া হয় তাহলে পাটের পচনটা খুব তাড়াতাড়ি হয়। মোটামুটি খুব ভালো পচন হতে গেলে 10 থেকে 15 দিন সময় লাগে। এই পচে যাওয়ার পর পাট গাছগুলোর থেকে ছালটাকে তুলে নেওয়া হয় এবং তুলে নিয়ে সেটাকে পরিশ্রুত জলে কেচে রোদে শুকিয়ে নিয়ে রাখা হয়। তো এই কাচার আগে এই পদ্ধতিটাকে বলা হয় বিট, ব্রেক অ্যান্ড জার্ক মেথড। অর্থাৎ বিটিং মানে হচ্ছে ওই গোড়ার দিকে প্রথমে হাতুড়ি দিয়ে ঠোকর দিতে হয়, যেটা হচ্ছে গোড় ছাল বা গোড়ার ছালগুলোকে আমরা ছাড়িয়ে নিই। তারপর হচ্ছে ব্রেক, অর্থাৎ ওখান থেকে আমরা মুচকে নিলাম, এবং জার্ক হচ্ছে ওই কাছাকাছি করাটা, বিট, ব্রেক অ্যান্ড জার্ক মেথডে ওইটাকে করা হয়। এছাড়াও বর্তমানে অনেক রকম যন্ত্রপাতি বেরিয়েছে, তার মধ্যে ডিকটিকেটার বা আমাদের যে রিবোনার, জুট রিবোনার, সেই রিবোনারের মাধ্যমে কাঁচা অবস্থাতেই পাট গাছ থেকে ছালটাকে আলাদা করে নেওয়া হচ্ছে, দিয়ে সেটাকে পচানো যাচ্ছে। এখন এই জুট রিবোনারের মাধ্যমে যেটা আমরা তুলে নিচ্ছি ছালটা, তাতে দেখা যায়
যে চিরাচরিত পদ্ধতির থেকে প্রায় 1/10 অংশ জলে, মানে অনেক কম জলে পাটটাকে পচানো যাচ্ছে, তাহলে জলের অপচয়টা কম হয়। আরও জিনিস হচ্ছে যে এখন কেমিক্যাল রেটিং, মানে কিছু কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে যেটাতে রেটিং বা পচনটা খুব তাড়াতাড়ি করা হচ্ছে। এরপরে পাটের গাছে মানটা ঠিকই থাকছে, তো মানে মান নিয়ে আসছে। সেটাই। এরপরে যেটা হচ্ছে যে পাটের যে তন্তুটা তার লাক্সচার, টেক্সচার, স্ট্রাকচার এবং স্ট্রেংথ, এইটাকে এবং কালার বা ফাইননেস, এইগুলো হচ্ছে মূল পাটের গ্রেডিং এর জন্য। এই জায়গাটাকে আনতে গেলে সেখানে ডিএপি এবং আমাদের চিটে গুড়ের মিশ্রণের একটা জল যদি স্প্রে করা হয়, দেখা যাবে যে পাটের গোড়ার দিকে যে ছালগুলো থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। এবং এখন কিছু কেমিক্যাল ব্যবহার হচ্ছে যেটাতে হচ্ছে কালারটা আরো গোল্ডেন কালারে নিয়ে আসা হচ্ছে। পাটের কালার যত গোল্ডেন কালার হবে তত তার গুণগত মান এবং দামটা বেশি পাবেন কৃষক ভাইরা। সাধারণত আমাদের এই তিতা পাট এবং মিঠা পাটের ক্ষেত্রে গ্রেডিং এর ক্ষেত্রে দুরকম জিনিস বলা হয়। মিঠা পাটের ক্ষেত্রে হচ্ছে 8টা গ্রেড, W1 থেকে W8। তিতা পাটের ক্ষেত্রে হচ্ছে TD1 টু TD8। যত গ্রেড ভালো হবে, মানে 1 এর দিকে যাবে, তত দাম কৃষক ভাইরা বেশি পাবে। আচ্ছা আচ্ছা, তাহলে অতএব মানে বোঝা গেল যে মোটামুটি 120 দিন, মানে টোটাল দিনটা কত পুরো প্রসেসিং এর? আপনি বললেন সব থেকে ভালো সময় হচ্ছে 120 দিনে, তারপরে দিন 10 লাগছে পচন, 10 থেকে 15 দিন, মানে তাহলে সব মিলিয়ে কোন সময়টা হলে সব থেকে বেস্ট হচ্ছে? আমাদের হচ্ছে আপনাকে 100 দিন না পেরোলে কোনোভাবেই কিছু করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে যে 120 দিন হলে আপনার ফাইবারের কোয়ালিটিটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে। কিন্তু কৃষক ভাইরা সেই সময় হয়তো বর্ষার জল পাচ্ছেন না, বা কোনো কারণে হয়তো পাশাপাশি যে জলাশয়ে ওনারা পচাবেন সেই জলটা হয়তো পাচ্ছেন না, বা অন্যান্য কাজে ব্যস্ত আছেন, সেই জন্য দেরি করে ফেলেন, যার জন্য যে পাটের গুণগত মানটা সেইভাবে পান না। প্রসেনজিৎ, আমাদের সময় খুব কম, আপনাকে আমার শেষ প্রশ্ন, পাটের বীজ উৎপাদন কিভাবে করা যেতে পারে? পাটের বীজ আমাদের পশ্চিমবঙ্গে এখন বুদবুদে, পানাগড়ের কাছে বুদবুদে তৈরি করা হচ্ছে। মূলত আমাদের পশ্চিমবঙ্গে বীজ সেভাবে তৈরি হয় না। আচ্ছা, পাটের সঙ্গে মানে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য রাজ্যের যোগাযোগ পাটের মাধ্যমে হচ্ছে অন্য রাজ্য থেকে বীজ তৈরি হয়, যেখানে ড্রাই এলাকা, অর্থাৎ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এবং আমরা সেই বীজ কালেক্ট করে পাট চাষ করছি। পশ্চিমবঙ্গে মোটামুটি প্রায় 10 থেকে 10,500 হেক্টর মতো পাট চাষ হয়। বীজ উৎপন্ন করা হয় কিন্তু হচ্ছে অন্য স্টেটে, তারা আমাদের উপর নির্ভর করছে হচ্ছে তাদের বীজটা আমরা কতটা নিতে পারবো। তো সেই জায়গার থেকে এখন সরকার মানে নিজেদের চিন্তা ভাবনা আমরা আগিয়ে এসেছি যে কিভাবে উৎপন্ন করা যায়। তার মধ্যে হচ্ছে ড্রাই যে স্পেল আমাদের বা এলাকা আছে পুরুলিয়া বা বাঁকুড়া, সেই জায়গায় যদি বীজটা উৎপন্ন করা যায় তার জন্য চেষ্টা চলছে। তো মূলত হচ্ছে যখন ফুল আসবে সেই অবস্থায় যেন বৃষ্টি না হয় এবং টেম্পারেচারটা যেন ঠিক থাকে। এছাড়া হচ্ছে গাছের বয়স মোটামুটি উচ্চতা যখন 130 মিলিমিটার, ঠিক সেই অবস্থায় উপরের অংশ কেটে কাদানো জায়গায় আমরা যদি পুঁতে দিই, সেই জায়গার থেকে মোটামুটি 50 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার দূরত্বে দেখা যাবে সেখান থেকে শাখা প্রশাখা হবে এবং ফল ফুল তৈরি হবে। সেখান থেকে আমরা বীজটা কালেক্ট করতে পারবো। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ আপনাকে। অতএব কৃষক বন্ধুরা, আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল সম্পর্কে আজকে জানলাম, পাট চাষ। বক্তা আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। অতএব আর দেরি না করে আপনারাও পাট চাষে লেগে পড়ুন। সুন্দর একটা সাজানো বাড়ি বললেই কিন্তু আমাদের মনে হবে বাড়ির ভেতরটা বোধহয় খুব সাজানো। ঠিক তা নয়, বাড়ির বাইরেটাও কিন্তু সমান সুন্দর করে সাজানো। অর্থাৎ সামনে একটা ফুলের বাগান আর পেছনে চমৎকার ফলের বাগান, আম, জাম, পেয়ারা, নারকেল ইত্যাদি ফল গাছ দিয়ে সাজানো। আজ আমরা ফল গাছ নিয়ে বা ফলের বাগানের পরিচর্যা নিয়ে ঘরোয়াভাবে কি করে করা যায় সেই নিয়ে বিশদে আলোচনা করব। আমাদের সঙ্গে কৃষি বিশেষজ্ঞ হিসেবে কৃষি দর্শনের আজকের আসরে আছেন বিশ্বজিৎ মণ্ডল,
সহ কৃষি অধিকর্তা, বীজ সংশিতকরণ, বর্ধমান। প্রথমে যেটা আপনার কাছে আমার জানার ইচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ঠিক ঘরোয়া ফলের বাগানের প্রতি আমাদের খুব একটা যত্ন থাকে না, একটা পরিচর্যার অভাব থাকে। যেরম সেরম করে লাগিয়ে দিলাম, হয়ে যাবে বোধহয়। তারপরে অনেক সময় আফসোস করি যে এবছর আম ভালো হলো না। এই ঘাটতিটা কি কি? ঠিকই, বাড়িতে যে ফলের বাগান যেটা হয় তাতে সাধারণত আমরা দুটো জিনিস লক্ষ্য করি। হয় একদমই কোনো আদর যত্ন বা পরিচর্যা করা হয় না, আর যেখানে করা হয় সেখানে অতিমাত্রায় হয়ে যায়। যে কোনো ফসলের মতো ফল গাছ বসাবারও কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। নির্দিষ্ট ফল গাছ বছরের নির্দিষ্ট সময়েতে লাগাতে হবে। ধরুন আপনি যখন ঘরোয়া ফলের বাগানের কথা বললেন, যদি পেঁপে আপনি গাছ লাগাতে চান, অবশ্যই সেটাকে কিন্তু গ্রীষ্মকালে লাগাতে হবে। অন্যান্য ফল গাছ যেমন আম, কাঁঠাল, এগুলো বসাতে হবে বর্ষার শুরুতে। তেমনি কলা গাছ বসাতে হবে কিন্তু বর্ষা আগে, শীতের আগে বা গ্রীষ্মকালের আগে, অর্থাৎ গরমকালের যে কোনো ঋতুরই যখন চরম অবস্থা আছে তার একটু আগে কিন্তু গাছগুলোকে বসাতে হবে। দ্বিতীয় যে জিনিসটি আমি বলছিলাম, যে দেখা যায় যে বাড়িতে যে ফলের গাছগুলো রয়েছে পুরোটাই অযত্নে মানুষ হচ্ছে। হঠাৎ করে সেই গাছে যখন ফুল আসে তখন যিনি বাড়ির মালিক বা যিনি কৃষক, তিনি অতি খুশি হয়ে অতি যত্ন করতে যান। দেখা গেল গাছে ফুল এসছে, আম বা তার লেবু গাছে, তিনি তখন প্রতিদিন সকাল বিকাল গাছের গোড়াতে জল দিচ্ছেন। এটি কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। আম বা লেবু জাতীয় গাছ যখন ফুল আসে তখন যদি মাটিতে বেশি পরিমাণ রস বেড়ে যায় বা জল দেওয়া হয়, তাহলে কিন্তু গাছের বেশিরভাগ ফুল এবং ছোট ছোট ফল কিন্তু ঝরে পড়ে যায়। আরেকটা বড় জিনিস লক্ষ্য করি, যে গাছে যখন ফুল আসে তখনই সাধারণত বাড়ির মালিক বা কৃষকের ইচ্ছা হয় গাছকে একটু সার দেবার, তাতেও কিন্তু গাছের ফুল পড়ে যাওয়ার সম্ভাবনা হয়। অর্থাৎ যদি ঘরোয়া বাগান করতে হয় সেখানে কিন্তু সারা বছর ধরেই পরিচর্যাটা চালিয়ে যেতে হবে। অন্যান্য ফসলে যেমন পরিচর্যা করা হয়, তেমনি ফল বাগানের পরিচর্যা যদি সারা বছর নিয়মিতভাবে করা যায়, তবে কিন্তু তার থেকে আমরা আশাপ্রদ ফল পেতে পারি। ধরুন বাড়ির জায়গা খুব কম, সেক্ষেত্রে আপনি কি গাছ লাগানোর পরামর্শ দেবেন? ঠিক, বাড়ির জায়গা যদি খুবই কম হয়, প্রথমেই যে গাছটার মাথাতে আসবে সেটা হচ্ছে একটা পেঁপের চারা সেখানে থাকবে, একটা আমের চারা থাকতে পারে, কাঁঠালের চারা থাকতে পারে, এবং যদি আরেকটু বেশি জায়গা হয় এক কোণে একটি নারকেল গাছের চারাও কিন্তু বসানো যেতে পারে। এবার যদি পেঁপের চারা লাগানোর চিন্তাভাবনা করা হয়, সেখানে আমাকে এমন একটা জাত নির্বাচন করতে হবে যেখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উভলিঙ্গ ফুল থাকে। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন কোনো কোনো পেঁপে গাছে শুধুমাত্র ফুল হয়, ফল হয় না, যেটা কিনা পুরুষ ফুল জাতীয় গাছ। আবার যদি শুধু স্ত্রী ফুলের গাছ লাগান, সেখানে যদি পুরুষ ফুলে কোনো গাছ না থাকে, তাহলে সেখানেও ফল পাওয়া যাবে না। তাহলে উভলিঙ্গ জাতীয় যে জাতগুলো রয়েছে সেগুলো নির্বাচন করতে হবে। ঠিক তেমনি যদি আম গাছের ক্ষেত্রে নির্বাচন করতে হবে এমন একটা গাছ যেটা কিনা খুব অল্প জায়গাতে হতে পারে, অতি দ্রুত ফল দেয় এবং প্রতি বছরই আমরা যেন ফল পেতে পারি। সেক্ষেত্রে আমরা আম্রপালি বা মল্লিকা এই জাতীয় গাছের চিন্তাভাবনা করতে পারি। ফলের ক্ষেত্রে অনেক সময় শুনি যে এক বছর যদি আমের ফলন খুব ভালো হয়, পরের বছর হয় না, সেক্ষেত্রে আপনি কি বলবেন? ঠিকই, আগে যে জাতগুলির বেশিরভাগ বহুল প্রচলিত ছিল, সেক্ষেত্রে এই বায়ানিয়াল বিয়ারিং বা এক বছর ফল এলো আরেক বছর ফল আসে না, এই জিনিসটা ছিল। কিন্তু বর্তমানে নতুন যে সমস্ত বাণিজ্যিক জাতগুলো এসছে, তাতে প্রতি বছরই কিন্তু প্রায় সমান হারেই ফল পাওয়া যায়। এক্ষেত্রে বছরভর নিয়মিত যদি পরিচর্যা করা যায়, তাহলে এক বছর যে ফল আসা এবং আরেক বছর যে ফল না আসা যে সমস্যা, সেটা কিন্তু এড়ানো যেতে পারে। আপনি পেঁপের কথা একটু আগে বললেন, তাহলে প্রথমে পেঁপের কথাতেই আমরা আসছি, যে পেঁপে গাছের ক্ষেত্রে সঠিকভাবে কি কি পরিচর্যার দরকার এবং কি কি সমস্যা সাধারণভাবে আসে? পেঁপে গাছে মূলত দুটো সমস্যা আমরা লক্ষ্য করে থাকি। এক হচ্ছে পেঁপে গাছের গোড়া পচে গিয়ে গাছটা নষ্ট হয়ে যায়। আরেকটা সমস্যা হচ্ছে পেঁপে গাছের মাথা যে পাতা সেগুলো কুঁকড়ে যায়। আরেকটা সমস্যা যেটা থাকে যে শুধুমাত্র ফুল আসে, বড় বড় ডাঁটাতে ফুল ঝুলছে, কিন্তু সেখানে ফল আসে না। প্রথম যেটা বলছিলাম, পেঁপের যে গোড়া পচে যাওয়া যে রোগ, সেই রোগটার মূলত কারণ হয় গাছে অতি যত্ন করা। গাছের গোড়ায় যদি বেশি পরিমাণে জল জমে যায়, সেক্ষেত্রে কিন্তু এই গোড়া পচা রোগটা দেখা দিতে পারে। পেঁপের যেটা পাতাগুলো কুঁকড়ে যায়, সেটা একটা ভাইরাস ঘটিত রোগ। এই পাতা কুঁকড়ে যাওয়া রোগের বড় সমস্যা হলো এক্ষেত্রে গাছটা মরে না, গাছটা ওই অবস্থাতে থেকে যায়, এবং বাগানে যদি অন্য কোনো পেঁপে গাছ বা অন্য কোনো ফলের গাছ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ভাইরাস এক গাছ থেকে আরেক গাছে সংক্রমিত হয়। এখন যদি গোড়া পচা রোগ দেখা যায় পেঁপে গাছের ক্ষেত্রে, সেক্ষেত্রে কপার হাইড্রক্সাইড জাতীয় যে রোগনাশক রয়েছে সেটি স্প্রে করতে হবে।
যে আম গাছের ক্ষেত্রে সাধারণ কি কি পরিচর্যার দরকার, এবং অনেক সময় আমরা দেখি যে আম গাছের পাতায় বড় বড় ফুটো হয়ে যাচ্ছে, এগুলো কেন, বা আরও হয়তো অনেক সমস্যা রয়েছে, সেগুলো জানবো। ঠিক, আম গাছের জন্য মূলত 3টে পরিচর্যা আপনাকে করতে হবে। বর্ষার আগে পরে আম গাছকে সার বা খাবার দিতে হবে। সেক্ষেত্রে যে সমস্ত আম গাছে ফল আসা শুরু হয়ে গেছে, বর্ষার আগে একটা গাছ পিছু 30 থেকে 40 কেজি জৈব সার, বা সংক্ষেপে বললে 2 ঝুড়ি জৈব সার এবং 2 কেজি ইউরিয়া বর্ষার আগে দিতে হবে। বর্ষার যেই শেষ হয়ে গেল, অর্থাৎ সেপ্টেম্বর মাসে মাঝামাঝি, আবার 30 থেকে 40 কেজি জৈব সার, সঙ্গে 4 থেকে 5 কেজি পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট এবং 1 কেজি পরিমাণ পটাশ গাছকে খাওয়াতে হবে। আর যেটা করতে হবে যে যখন ফুল আসবে তখনই শুধু জল দেব, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। 2 থেকে 3 সপ্তাহ পর পর মাটির রস অনুযায়ী কিন্তু আম গাছে জল দিতে হবে। জল কোথায় দেবেন? আম গাছের গোড়া থেকে 1.5-2 ফুট ছেড়ে দিয়ে যতটা পর্যন্ত আম গাছের ছায়া পড়ে, এই অংশটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, কারণ এই অংশের যে শিকড়, সেটি একমাত্র কিন্তু গাছের খাদ্য উপাদানগুলো শোষণ করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ পরিচর্যা আমের ক্ষেত্রে রয়েছে, যে যখন আম গাছের ফুল আসে, মুকুল আসে, তখন এবং তার 10-15 দিন পর যখন আম গাছে ছোট ছোট গুটি ধরছে, সেই অবস্থায় কিন্তু আপনাকে একবার আলফা NNA জাতীয় অ্যামিনো অ্যাসিড একবার স্প্রে করতে হবে, যাতে করে ফুলের যে ঝরে যাওয়া বা গুটি ঝরে যাওয়া, এই প্রবণতাটাকে কমানো যায়। আরেকটা খুব সহজ পরিচর্যা, অনেক সময় দেখা যায় আম গাছে যখন ফুল এসছে তখন দীর্ঘদিন আকাশ শুকনো রয়েছে, তাতেও কিন্তু এই গরম অবস্থাতেও কিন্তু আম গাছের যে গুটি সেটা ঝরে যায়। তখন শুধুমাত্র পরিষ্কার জল যদি গাছে স্প্রে করা যায়, তাতেও আমের বোটা শক্ত হয় এবং আমের ঝরে পড়া প্রবণতাটা কিন্তু অনেক ক্ষেত্রেই কমানো যায়। আপনি আমের রোগের কথা বলছিলেন, যে পাতার মধ্যে পোড়া পোড়া দাগ দেখা যায়। সাধারণত 2টো কারণে হয়, পাউডারি মিল্ডু জাতীয় রোগ বা অ্যানথ্রাকনোজ জাতীয় রোগ। তো কৃষক বন্ধু সহজেই পার্থক্য করতে পারবেন। যদি পাতার উপর হাত দিলে সাদা গুঁড়োর মতো পাউডার উঠে আসছে মনে হয়, তাহলে সেক্ষেত্রে পাউডারি মিল্ডিউ রোগ হয়েছে, এবং সেক্ষেত্রে ট্রাইডেমফ জাতীয় যে কোনো ছত্রাকনাশক প্রতি 2 লিটার জলে 1 মিলিলিটার গুলে নিয়ে গাছে স্প্রে করতে হবে। আর যদি পাতার উপর পোড়া পোড়া দাগ থেকে গাছটা ডগা থেকে শুকিয়ে আসছে বলে মনে হয়, তাহলে কোনো কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার জলে 4 গ্রাম করে গুলে নিয়ে একবার স্প্রে করুন। তাহলে কিন্তু এই অ্যানথ্রাকনোজ বা পাউডারি মিল্ডিউ থেকে আপনি একটু সমস্যা থেকে মুক্তি পাবেন। আম হলো, একটু ছোট্ট ছোট্ট করে সব ফলগুলোর কথাই জেনে নেব। পেয়ারা গাছ তো প্রায় কম বেশি সকলের বাড়িতেই আছে। পেয়ারা গাছের ক্ষেত্রে সাধারণভাবে কি কি পরিচর্যার দরকার? ঠিক, দেখুন, পেয়ারা গাছে আপনি যদি লক্ষ্য করে থাকবেন, বছরে আমরা 3বার পেয়ারা পাই। একবার শীতের শুরুতে পাওয়া যায়, বর্ষার শুরুতে পাওয়া যায়, আর গ্রীষ্মকালে পেয়ারা ওঠে। এখন যেমন বাজারে পেয়ারা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এর মধ্যে বর্ষার সময় যে পেয়ারাটা পাওয়া যায়, তার গুণমান কিন্তু সবথেকে কম, একটু পানসে জাতীয় হয়, জলে ভাগ বেশি থাকে, আর সেই সময় রোগ পোকার আক্রমণ খুব বেশি হয়। ফলে কৃষক বন্ধু যদি কোনো কারণে এই বর্ষার পেয়ারাটাকে এড়িয়ে যেতে পারেন, তাহলে কিন্তু তার শীতের যে ফলন, শীতের ফলনটা বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে তিনি বেশি পরিমাণে পয়সার আর্থিকভাবে লাভবান হতে পারবেন। ঠিক সেই কারণে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক করে যে সমস্ত ফুলগুলো আসছে, যেটা কিনা বর্ষায় আপনাকে ফলন দেবে, সেই ফুলগুলোকে নষ্ট করে দিতে হবে। তো আপনি দুভাবে এই ফুলগুলোকে নষ্ট করে দিতে পারেন। এক হচ্ছে যদি গাছের মধ্যে নাইট্রোজেন স্প্রে করে দেন, অথবা যেটাকে ফুল ঝরা রোধ করা যে হরমোন আলফা NAA, সেটাকে যদি একটু বেশি মাত্রায় স্প্রে করে দেন, তাহলে কিন্তু গাছের ফুলগুলো সব ঝরে যাবে। সেক্ষেত্রে আপনি শীতে বেশি ফলন পাবেন। দ্বিতীয় কথা কি না, ঠিক বর্ষার আগে এবং পরে আম গাছের সময় যেমন আপনাকে বলছিলাম, ঠিক পেয়ারা গাছের ক্ষেত্রেও কিন্তু গাছকে সার বা খাবার দিতে হবে। সেক্ষেত্রে গাছ পিছু যে গাছে ফল আসছে, সেখানে 500 গ্রাম ইউরিয়া, 1 কেজি সুপার ফসফেট এবং 250 গ্রাম পটাশ বর্ষার আগে এবং পরে গাছকে দিতে হবে। আরেকটা জিনিসকে মাথায় রাখতে হবে, পেয়ারা গাছে ফল ধরে কিন্তু নূতন প্রশাখাতে, পুরনো যে গাছ ডালপালা আছে সেখানে কিন্তু ফল ধরে না। ফলে পুরনো ডালগুলোকে যদি একটু ওজন দিয়ে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে ঠিক যেখানটায় ডালটা বাঁকবে সেখান থেকে প্রচুর পরিমাণে নূতন প্রশাখা তৈরি হবে, এবং তাতেও কিন্তু আপনি পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং আপনার ফলনও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমি নারকেলের প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে একটা কথা আপনার কাছ থেকে আমি জানতে চাই বা জানাতে চাই যারা আজকের অনুষ্ঠান শুনছেন, যে অনেক সময় যারা আমরা বাড়িতে ফলের বাগান করি, তাদের তো অর্থনৈতিক দিকটা চিন্তা করতে হয় না, শখে লাগাই। ঠিক, তারা কিন্তু ভীষণ উদাসীন হন এইসব যত্নের ব্যাপারে। আপনি তাদের কিভাবে সজাগ করবেন? একদমই ঠিক। দেখুন, শখটা
আপনার তখনই পরিপূর্ণ হবে যখন আপনি তার থেকে যদি ফলও পান, তাহলে শখ, যেটাকে আমরা বাংলায় বলি সোনায় সোহাগা হবে। গাছ তখনই দেখতে সুন্দর হবে যদি গাছ নিরোগ হয়, এবং যদি নিরোগ এবং পুষ্ট গাছ হয় তবেই কিন্তু তার থেকে আপনি যে ফলনটা আশা করছেন সেটা পাবেন। ফলে তখনই কিন্তু আপনার শখটা পুরো মাত্রায় পূর্ণ হবে। ফলে অন্যান্য যে কোনো গাছ তার বাঁচার জন্য যেমন সব ধরনের খাদ্য উপাদান দরকার, শুধুমাত্র নাইট্রোজেন ঘটিত সার দিলেই কিন্তু গাছের খাদ্য উপাদানের চাহিদা মেটে না, তার সঙ্গে সুষম মাত্রায় ফসফরাস এবং পটাশিয়াম দিতে হবে। বিশেষ করে আপনি নারকেল আলোচনা করছিলেন, নারকেল জাতীয় ফসলের ক্ষেত্রে অনুখাদ্যের যে প্রভাব সেটা কিন্তু অত্যন্ত প্রকট। যদি অনুখাদ্যের অভাব ঘটে থাকে মাটিতে, সেক্ষেত্রে নারকেল গাছ দেখতে সুন্দর হলেও, বড় বড় ফুলের মোচা এলেও তার থেকে কিন্তু ফলের পরিমাণ খুবই কম পাওয়া যাবে। ফলে গাছের আপনাকে সজাগ হয়েই যত্ন নিতে হবে। নারকেলের ক্ষেত্রে আর কি কি সমস্যা হয়? নারকেলের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা, যেমন দেখা যায় যে নারকেলের যে কাণ্ড সেটা ফেটে গিয়ে তার থেকে আঠা বেরোচ্ছে। এখন আপনারা খুবই শুনছেন সবাই মুখে মুখে কথা যে মোবাইল টাওয়ারের জন্য নাকি নারকেলের ফলন কমে যাচ্ছে। এটা কি সত্যি? এটা একদমই সত্যি নয়। যেটা একটা দক্ষিণ ভারতে একটি রোগ, যেটা থাঞ্জাভুর উইল্ট বলা হচ্ছে, গ্যানোডোর্মা জাতীয় ছত্রাক এবং একটা মাকড়, এই দুইয়ের মিলিত আক্রমণে দেখা যাচ্ছে যে নারকেলের মধ্যে এই রোগটা দেখা দিচ্ছে। নারকেলের মাথা আস্তে আস্তে শুকিয়ে গিয়ে গাছটা মারা যাচ্ছে। অনেক সময় নারকেলের যে কচি ডাব সেটা বিভিন্ন রকম বিবর্ণ হয়ে যাচ্ছে, তারও প্রচুর দাগ পড়ে যাচ্ছে। তো যদি কোনো কৃষক বন্ধুর বা কোনো বাড়ির মালিকের গাছে এই অবস্থা হয়ে থাকে, তাকে খুব সহজ একটা পদ্ধতি নিতে হবে। দুটি প্লাস্টিকের পাত্রে 30 মিলিলিটার করে জল নেবেন, একটিতে 3 মিলিলিটার ক্যালিক্সিন জাতীয় ছত্রাকনাশক এবং আরেকটিতে 3 মিলিলিটার ইথিয়ন জাতীয় কোনো মাকড়নাশক মিশিয়ে নেবেন। এবার নারকেলের গাছের যে শিকড়, যার রং কিনা হালকা বাদামি রঙের হয়েছে, অর্থাৎ খুব শক্ত কালো হয়ে যায়নি, নরম শিকড়, সেটিকে তেরচা করে কেটে একটি শিকড়ে ছত্রাকনাশক জাতীয় গোলা জল, আরেকটি শিকড়ে মাকড়নাশক গোলা জল মিশিয়ে রেখে দেবেন। গাছ ওর থেকে জল এবং ওষুধ নিতে থাকবে এবং আপনার গাছ কিন্তু এই জাতীয় যে সমস্যা, বিবর্ণ হয়ে যাওয়া বা মাথা শুকিয়ে গিয়ে আস্তে আস্তে গাছটা মরে যাওয়া বা কাণ্ড ফেটে যে রস বেরোচ্ছে, এই সমস্যাগুলো থেকে কিন্তু উনি সহজেই মুক্তি পাবেন। সময়টা খুব কম, সংক্ষেপে একদম খুব অল্প করে আপনি বলুন আমাদের যে লেবু গাছের ক্ষেত্রে কি কি যত্ন নেওয়া উচিত? লেবু গাছের ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা আমি বলবো যে লেবু গাছের গোড়াটিকে পরিষ্কার রাখবেন। বাড়ির খোসা, আবর্জনা, পুজোর ফুল, এগুলোকে লেবু গাছে গোড়ায় ফেলবেন না, তাতে জীবাণুর সংক্রমণ ঘটে। লেবু গাছে যখন ফুল আসছে তখন বেশি পরিমাণে জল দেবেন না, সারা বছর নিয়মিত মাত্রায় জল দিন, যাতে লেবুর গাছে গোড়া মাটি ভিজে থাকে কিন্তু জল যেন না জমে। আর দুটো রোগ লেবু গাছে মারাত্মক হয়ে দাঁড়ায়। এক হচ্ছে লিফ মাইনার বা যেটাকে ম্যাপ পোকা বলা হয়, একটা পোকা লেবু গাছে পাতার মধ্যে থেকে পাতার ভিতরে সবুজ অংশটা খেতে থাকে। আরেকটা রোগ যার জন্য লেবু গাছের ওপরে লেবু গাছের কাণ্ড, পাতার ওপর দেখবেন খসখস হয়ে গেছে, দাদের মতো দেখতে হয়ে যায়। তো এইগুলো থেকে একটু সাবধান হতে হবে। যদি লিফ মাইনার জাতীয় পোকা আসে তাহলে ফিপ্রোনিল জাতীয় কীটনাশক প্রতি লিটার জলে 1 মিলিলিটার করে গুলের স্প্রে করুন। যদি সিট্রাস ক্যাঙ্কার বা দাঁত রোগ জাতীয় আসে সেক্ষেত্রে একটি ছত্রাকনাশক এবং একটি ব্যাকটেরিয়ানাশক নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে কিন্তু সহজেই কৃষক বন্ধু লেবু থেকে কাঙ্ক্ষিত ফল পাবেন। ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন আমাদের কৃষি বিশেষজ্ঞ বিশ্বজিৎ মণ্ডল। আর যারা ফল বাগান করেছেন বা করবেন বলে ভাবছেন, বা যারা ফল বাগান নিয়ে নাড়াচাড়া করেন, ভালোবাসেন, যাদের শখ আছে, সাধ্যও আছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কৃষি বিশেষজ্ঞ আগেই বলেছেন যে শখ মানেই সেটাকে নিয়ে যে খুব হেলাফেলা করতে হবে তা কিন্তু নয়। আপনার শখকে যদি আপনি পূরণ হতে দেখেন আপনার চোখের সামনে, তাহলে তার জন্যে ছোট্ট একটু যত্ন তো আপনাকে করতেই হবে। সত্যি কথা কি, ভালোবাসা থাকতে হবে, তাহলেই দেখবেন আপনার ফল বাগানের প্রত্যেকটি গাছ কিন্তু ফলে ফলে ভরে যাবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।